আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জমি কিনতে চাইবেন। রেকর্ড কি কেউ করতেছেন? তাহলে আমি শুরু স্যার করি। করবো আমি বাইরেতে স্যার। নাম জারি এটা করবো আগে তারপরে। হ্যাঁ, আমি বলবো। আমি যখন বলবো তখন আপনারা কেউ কথা বললেন না। আমি যখন পড়ানো শেষ করব তারপর আপনারা অ্যান্সার দিবে, কোশ্চেন জিজ্ঞেস করবেন আমাকে। দেখবেন আমার পড়ানোর মধ্যে আপনার সব অনেক কিছুর অ্যান্সার 80% অ্যান্সার পেয়ে যাবেন। আর যখন আমি পড়ানো শেষ করব তখন আপনি যদি কোনো কিছু কনফিউশন থাকে তখন আমাকে সেটা জিজ্ঞেস করবেন। ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমি একটু কনসেপ্টটা দিয়ে নিই। কনসেপ্টটা যখন আপনাদেরকে দিয়ে দিব তখন আপনারা দেখবেন পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এই কনসেপ্টটা আমি দিব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, পাশাপাশি লটাও আমরা দেখব সেটা পরবর্তীতে। কিন্তু আমি চাই এই ক্লাসে অন্তত আপনাদের 6 মাসের সেমিস্টার না? 6 মাস তো জি আপনাদের স্যার, না? 6 মাসের সেমিস্টার। 6 মাসের সেমিস্টার তো আমাদের হাতে মোটামুটি সময় থাকবে। আমরা পড়াশোনায় যাব, কিন্তু এই জমি জমার বিষয়টা যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট আপনার থাকে তখন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি বাস্তব জীবনেও ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, কোর্ট কাছারিতেও কাজে লাগাইতে পারবেন। বাস্তব জীবনে আপনি যদি জমি কিনতে চান বা কোনো অ্যাপার্টমেন্ট কিনতে চান বা দোকান কিনতে চান, সেই ক্ষেত্রেও সেটা আপনার কাজে লাগে। এটা নিয়ে আমার অনেক লেখা আছে। আমি একটা লিঙ্ক দিছি, প্রথম যে লিঙ্কটা সেটা কিন্তু আর্টিকেল। আমি কিন্তু একটা আর্টিকেল পাবলিশ করছি শুধু খতিয়ান নিয়ে। হ্যাঁ, খতিয়ান নিয়ে যত প্রকার ঝামেলা হয় সেটাকে নিয়ে কিন্তু আমার একটা নাম এই আর্টিকেল আছে। এই আর্টিকেলটা সাধারণত খতিয়ান নিয়ে আর্টিকেল সংখ্যা খুবই কম, কেউ লেখে না, ভয়ই ধরে না। হ্যাঁ, কিন্তু আমি সেটা লিখছি। সেটা আপনারা পুরোটা পড়বেন। প্রয়োজনে চ্যাট জিপিটি বা জিমিনির সহযোগিতা নিয়ে আপনারা সেটার কনসেপ্টটা বাংলা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো মজার বিষয় হচ্ছে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে জমে জমার বিষয়গুলো গুগল, চ্যাট জিপিটি বা ধরেন এই আমাদের যে জিমিনি, যেটাই বলেন না কেন, ওরা কিন্তু ভুলভাল মাঝে মাঝে বক্তব্য দিবে। হ্যাঁ, কারণ জমি জমার বিষয়টা তারা কিন্তু অনেক বেশি নলেজেবল না। আমি চেক করে দেখছি, ওরা আমাকে ভুলভাল উত্তর দেয়। তো এই জন্য আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখেন তাহলে আপনি সব ধরতে পারবেন যে আলটিমেটলি তারা সঠিকভাবে এটার অ্যান্সারটা দিচ্ছে কিনা। তো আপনি মনে মনে একটু কল্পনা করে দেখেন। ধরেন আপনি এখন ব্যবসা বাণিজ্য করেন অথবা স্টুডেন্ট, টাকা পয়সা জমা একটা জমি কিনতে চান, সেটা বাড়ির জমি হতে পারে, ঢাকার জমি হতে পারে, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি আপনি কোনো একটা জমি কিনতে চান, সেই ক্ষেত্রে আপনার এই ল্যান্ড লটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। পাশাপাশি এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জানতে হবে, প্রয়োগটা জানতে হবে। তো জমি জমার ক্ষেত্রে মূলত বেসিকলি যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তো উনি আমাদের কাছ থেকে অনেকগুলো কাগজ নিয়ে আসে, এক স্তূপ কাগজ নিয়ে আসে, নিয়ে বলে যে এগুলো আমি, যিনি জমি বিক্রি করতে চান আমার কাছে, তিনি আমাকে দিছেন। এখন আপনি আইনজীবী হিসেবে অথবা ল্যান্ড এক্সপার্ট হিসেবে আপনি আমাকে কাগজপত্রগুলো চেক করে দিবেন। চেক করে আপনি দেখবেন যে কাগজপত্র মোতাবেক এই জমির মালিকানা ঠিক আছে কিনা। প্রথমেই জমি কেনার ক্ষেত্রে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কাগজপত্রগুলো চেক করা। এই কাগজপত্রগুলো যদি সঠিক থাকে, পরবর্তী ধাপে আমরা যেটা করি, প্র্যাকটিক্যালি ওই জমিতে যাই, সার্ভেয়ার দিয়ে সেই জমিটা প্র্যাকটিক্যালি মাপাই। কাগজপত্র মোতাবেক সেই খতিয়ানভুক্ত জমিটা, যায় যে দাগের কথা সেখানে বলা আছে, সেই দাগগুলো মোতাবেক জমিটা সে আমাকে বুঝাই দিচ্ছে কিনা, যে তফসিলে বর্ণনা করা আছে তফসিল মোতাবেক সেই দাগে ওই ব্যক্তিটা যিনি আমার কাছে জমিটা বিক্রি করছেন তিনি সেটা আমাকে ঠিক মতো বুঝাই দিচ্ছেন কিনা, নাকি এক দাগ কাগজে উল্লেখ করছেন কিন্তু আপনাকে দখল দিছে আরেক দাগে গিয়ে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো এখানে দুইটা ফেজে, মানে দুইটা পর্বে সাধারণত একটা জমি আমরা সাধারণত ক্রস চেক করে থাকি। প্রথম অবস্থায় যেটা আমরা করি সেটা হচ্ছে কাগজপত্রগুলো আমরা যাচাই করি, এটাকে আমরা বলি মালিকানা বা টাইটেল নির্ধারণ করে দিই। এই টাইটেল নির্ধারণ করাটা হচ্ছে চেম্বার ওরিয়েন্টেড কাজ, মানে আপনি ঘরে বসেই সেটা, যদি সেই স্কিলটা জানেন, সেটা চেম্বারে হোক ঘরে বসে আপনি সেটা চেক করতে পারবেন। যদি সব কাগজপত্র ওকে থাকে, এই কাগজপত্রগুলো ওকে থাকার পরে পরবর্তীতে আপনি প্র্যাকটিক্যালি সার্ভেয়ার নিয়ে গিয়ে সেই জমিটা বুঝে নেবেন এবং মৌজা ম্যাপ বা খতিয়ান মোতাবেক সেই দাগের জমিটা সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে কিনা সেটা আপনি চেক ব্যাক করে দখল বুঝে নেবেন। তার পরবর্তীতে আপনি এই জমির ভোগ দখল শান্তিপূর্ণভাবে বা সঠিকভাবে করতে পারবেন। তো প্রথম স্তরে আমরা যখন কোনো একজন ব্যক্তি আমাদের কাছে আসে, তিনি কি কি নিয়ে আসে, অথবা তিনি তো বুঝেন না, তিনি একজন দরিদ্র ব্যক্তি, অথবা দেখা গেছে উনি একজন ব্যবসায়ী বা উনি একজন
কোম্পানির এমডি, সে তো জমি জমা বোঝার কথা না, সে তো ল পড়েনি, রাইট? সে কিন্তু জাস্ট কনসেপ্ট থেকে বা যেটা শুনে শুনে শিখছে সেটাই আপনার কাছে নিয়ে আসবে। কিন্তু একজন আইনজীবী হিসেবে বা আইনের ছাত্রছাত্রী হিসেবে আপনি যখন একজন ব্যক্তি আসবেন, তিনি যে ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, সেই ডকুমেন্টগুলো আপনি চেক ব্যাক করার পরে যেগুলো ওয়ান্টিংস বা ফাইন্ডিংস থাকবে, যেগুলো শর্ট থাকবে, সেটার একটা তালিকা তাকে দিয়ে দিতে হবে যে আপনি জমির যিনি মালিক তার থেকে এই ডকুমেন্টগুলো চেয়ে নিয়ে আসবেন। কোনো কারণে তিনি যদি সেটা দিতে না পারেন, তিনি সংশ্লিষ্ট যে দপ্তর আছে, ভূমি অফিস বলেন বা ডিসি অফিস বলেন, সেখান থেকে ডকুমেন্টগুলো তুলে আপনাকে দিবে। সেগুলো নিয়ে আপনি আমার কাছে আসবেন। আসার পর আমি সেগুলো ক্রস চেক ব্যাক করে তারপর আপনাকে একটা সিদ্ধান্ত দিব, আমার লিখিত আকারে আমার প্যাডে আমি একটা সিদ্ধান্ত দিব। এটা হচ্ছে ওভারঅল কথাবার্তা বললাম, যে মূলত দুইটা স্তরে আমরা যে কোনো একটা জমির মালিকানা নির্ধারণ করে থাকি। এখন যখন এই জমির মালিকানা নির্ধারণ করতে আমরা বসি চেয়ার টেবিলে, সেখানে বসার পর আমরা প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে বিক্রেতা যিনি আপনার কাছে 5 কাঠা জমি বিক্রি করতে চাচ্ছেন, সেই 5 কাঠা জমির দলিল উনার নামে আছে কিনা। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তার মানে হচ্ছে সাবকবলা দলিল হইতে পারে, অথবা উনি ওয়ারিশ সূত্রে মালিক হইতে পারে। যে কোনো একজন ব্যক্তি মালিক হইতে পারে সাধারণত 3টা ভাবে। যেমন ধরেন, প্রথম অবস্থায় আপনি যদি কোনো একটা জমি কারো কাছ থেকে কিনেন, তার মানে আপনি ক্রয় সূত্রে সেই জমির মালিক হলেন। পরবর্তীতে আপনি যখন বিক্রি করবেন, তিনি চেক করে দেখবেন আপনি ক্রয় সূত্রে যে জমিটা কিনছেন সেটার মালিকানা ঠিকঠাক আছে কিনা। অথবা আপনি মালিক হইতে পারেন, আপনার বাবা মারা গেছেন, আপনার বাবার নামে সম্পত্তি ছিল, আপনার মা 8 ভাগের 1 অংশ পাবে, বাকি যে 2 ভাই বোন থাকবে সেটা 2:1, তার মানে 2 বোন সমান সমান 1 ভাই। এইভাবে বন্টন করে একটা বন্টকনামা দলিল করতে হবে, একটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে। সেই ওয়ারিশান সার্টিফিকেটে ওয়ারিশ হিসেবে আপনি যতটুকু বন্টকনামা দলিল মোতাবেক যেটা মালিক হবেন, সেই দলিল মোতাবেক আপনি সেই সম্পত্তির মালিক হবেন। সেটাই আপনি, ততটুকু জমি আপনি শুধু বিক্রি করতে পারবেন। বাকি ভাই বোনদের বা মায়ের সম্পত্তি আপনি কখনোই বিক্রি করতে পারবেন না। যদি করেন, সেক্ষেত্রে যিনি কিনবেন তিনি যদি সেটা চেক করে নেন আপনার থেকে, সেক্ষেত্রে সেটা ভুল হবে এবং পরবর্তীতে আপনি সেই আলটিমেটলি জমিটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে 2টা জিনিস বললাম। প্রথম জিনিসটা বললাম, ওই ব্যক্তিটা ক্রয় সূত্রে মালিক হলো, ওই জমিটাকে তিনি ক্রয় করে মালিক হইলেন, নাকি তিনি বাবার মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে মালিক হলো। অথবা দেখা গেল আপনি ছেলে, আপনার বাবা জীবিত আছে, আপনার বাবা জীবিত দশায় আপনাকে ওই জমিটা দানপত্র দলিল করে দিল, যেটাকে আমরা গিফট, ইংরেজিতে বলি গিফট ডিড, যেটা ল অফ ট্রান্সফার অফ প্রপার্টি একটা আপনারা পড়ছেন। আরেকটা যেটা শরিয়া মোতাবেক মুসলিম ল অনুসারে যেটা আমরা সাধারণত করে থাকি, সেটাকে আমরা বলি দানপত্র দলিল। মনে রাখবেন, দানপত্র দলিল সাধারণত ফার্স্ট ব্লাড, বাবা মা ভাই বোন, ওনারা ওনাদেরকে করতে পারে, এবং দানপত্র দলিল করার সময় খরচটা তুলনামূলক অনেক কম। কিন্তু আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে যদি দানপত্র, আপনার বন্ধু আরেক বন্ধুকে যদি কোনো একটা বিষয়ে দানপত্র করেন, সেই ক্ষেত্রে সাবকবলা দলিলের মতোই খরচ আসবে, দানপত্র দলিল করে আসলে লাভ হবে না। শুধুমাত্র ফার্স্ট ব্লাডদের মধ্যে যদি আপনার দানপত্র দলিল করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকাংশে কমে যাবে, একেবারেই কম। তো যাই হোক, অথবা অনেক সময় দেখা গেছে বাবা তার জীবদ্দশায় ছেলে মেয়েদের নামে ওসিয়তনামা করে গেছেন, যেটাকে আমরা ডিড অফ উইল বলি। এই ওসিয়তনামার উপর বেস করেও ছেলেকে যে অংশটা বুঝিয়ে দিয়েছেন, ওসিয়ত করে গেছেন, সেটা ওসিয়তটা কার্যকর করার জন্য আমরা সিভিল কোর্টে একটা মামলা করি, যেটাকে আমরা বলি রিবেট কেস। এটা আপনারা শুনছেন কিনা আমি জানি না। এই রিবেট কেসের মাধ্যমে আদালত বলে দেয় কে কতটুকু অংশের মালিক বা প্রাপ্য বা হকদার, সেই মোতাবেকও আপনি জমির মালিক হতে পারেন। তাহলে আমরা কয়টা বললাম? 1 নম্বর হচ্ছে, আপনি যদি কোনো একটা জমি ক্রয় করেন, ক্রয় সূত্রে মালিক হতে পারেন। আপনার বাবা যদি মৃত্যুবরণ করে, ওয়ারিশ হিসেবে আপনি যতটুকু ফারায়েজ মোতাবেক যতটুকু প্রাপ্য, সেই হিসাবে মালিক হতে পারেন। অথবা আপনার বাবা যদি ওনার জীবদ্দশায় আপনাকে দানপত্র করে দেয় কোনো একটা জমি, সেই হিসেবে আপনি মালিক হতে পারেন। অথবা ওনার মৃত্যুর পূর্বে আপনি যদি আপনাদের সকল পরিবারের সদস্যদের উপর যাতে ওসিয়তনামা দলিল করে দেয়, সেই ওসিয়তনামা দলিলে যে যতটুকু তাকে যার বরাবর আপনার বাবা ওসিয়ত করে যাবেন বা অংশ ভাগ করে দিবেন, তার মৃত্যুর পরে সাধারণত উইলটা কার্যকর হয়। উইল সবসময় কার্যকর হয় মৃত্যুর পরে।
আর দানপত্র দলিল কার্যকর হয় দান করার সাথে সাথে। আমরা কি এতটুকু বুঝতে পারছি যে একজন মানুষ কিভাবে একটা জমির মালিক হয়? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, উইল কার্যকর হয় তো মরে যাওয়ার পর। মৃত্যুর পর, হ্যাঁ, ওই লোকটা মৃত্যুর পরে সেটা কার্যকর হবে। সেই ক্ষেত্রে আমরা একটা রিবেট কেস করি, রিবেট, REBATE। এই রিবেট কেসটা করি হচ্ছে আমরা সিভিল কোর্টে, জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে সাধারণত করে থাকি। সেই রিবেট কেসের মাধ্যমে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেই মোতাবেক যারা ওয়ারিশ তারা তাদের অংশগুলো বুঝে নেয়। ভালো কথা। তাহলে আমার ক্লায়েন্ট যখন আমার সামনে আসবে, প্রথমে আমি কি চাইবো? প্রথমে আমি দলিলটা চাইবো, আপনি আসলে কিভাবে মালিক হলেন। যদি উনি আমাকে বলে হ্যাঁ এই জমিটা আমি ব্যক্তিগতভাবে কিনছি, তাহলে আমি বলবো ওকে ফাইন, আপনি তাহলে মূল যে দলিলটা সেটা আমাকে দেন। উনি যদি বলে আমি বাবার ওয়ারিশ হিসেবে মালিক হয়েছি, তাহলে আমি বলি ওকে ফাইন, আপনি তাহলে আপনার বাবার নামে যে ওয়ারিশ সার্টিফিকেটটা দেন। আর হচ্ছে আপনার যদি ভাই বোন থেকে থাকে, যদি আপনাদের মধ্যে বা নিজস্ব ভাই বোনের মধ্যে কোনো বন্টকনামা দলিল থাকে, সেই ক্ষেত্রে বন্টকনামা দলিলের কপিটা আমাকে দেন। কোনো একজন ব্যক্তি যদি আমাকে বলে যে আপনি, আমি দানপত্র বলে বানিয়ে আমাকে দান করা হয়েছে জমিটা, দানপত্র মূল্যে আমি মালিক, তখন আমি বলবো দানপত্রের কপিটা আমাকে দেন। যদি কেউ আমাকে বলে যে আমি ওসিয়তনামা বা উইল বলে সম্পত্তির মালিক হয়েছি, তখন আমি বলবো ফাইন, তাহলে কোর্ট থেকে যে রিবেটের যে অর্ডার কপিটা, সে অর্ডারের কপিটা দেন। আরেকটা আছে, সেটা বলে দিই, এটা এক্সেপশনাল কেস। কোনো একজন নাবালক যখন, ধরেন আপনি ছোট, আপনার বয়স হচ্ছে 10 বছর, আপনার মা আছে, হঠাৎ করে আপনার বাবা মারা গেল, কিন্তু বাবা অনেক সম্পত্তি রেখে গেছে। এখন মা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে ছেলের বেটারমেন্ট অফ লাইফ কল্যাণার্থে তার বাবার সম্পত্তি, ছোট 10 বছরের বাচ্চা কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 18 বছর বয়স হবে। এই যে মেজরিটি যখন হবে তখনই সে সম্পত্তি বিক্রি করতে পারে। কিন্তু আদালত কর্তৃক আপনি ওই ছেলের যে সে কিন্তু ওয়ারিশ হিসেবে মালিক হয়ে গেছে তার বাবার মৃত্যুর সাথে সাথে, কিন্তু আপনি ওই 10 বছরের বাচ্চা থেকে কখনো সাবকবলা দলিল করে নিতে পারবেন না। যখন আদালত থেকে তার মা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে একটা গার্ডিয়ানশিপ সার্টিফিকেট যখন কোর্ট থেকে নিবে, সেই গার্ডিয়ানশিপ সার্টিফিকেটের যদি থাকে তাদের, সেই গার্ডিয়ান সার্টিফিকেট মূলে আপনি সেই সম্পত্তিটা ক্রয় করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি সম্পত্তি ক্রয় করেন, সেটা আইনগতভাবে বৈধ হবে না। এটা হচ্ছে নাবালকের সম্পত্তি যদি আপনি ক্রয় করতে চান। তখন আমি আইনজীবী হিসেবে বা আইনের ছাত্র হিসেবে আপনারা চাইবেন যে আপনার ছেলের সম্পত্তি আপনি আমার কাছে বিক্রি করতে চাচ্ছেন, ছেলে তো নাবালক, ফাইন, সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি একটা গার্ডিয়ানশিপ সার্টিফিকেট আমাদের কাছে দেন। ভালো কথা। এগুলো সব যে যেরকম ভাবে আসুক না কেন, সেই কপিটা আমি তার থেকে নিলাম। নেওয়ার পর পরবর্তী যে জিনিসটা আমি চাইবো, 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ওই দলিলের তফসিল, যেটাকে শিডিউল বলা হয়। এই শিডিউলে সাধারণত বর্ণনা থাকে কত নাম্বার খতিয়ানের, কত নাম্বার দাগের, কতটুক অংশ সম্পত্তি আপনি ক্রয় করতে চাচ্ছেন। সেই দলিলটা আপনি খুলবেন। একজন ব্যক্তির 10 কাঠা সম্পত্তি আছে, আপনি 10 কাঠা কিনবেন না, আপনি কিনবেন 5 কাঠা। তাহলে আপনাকে দেখতে হবে ওই ব্যক্তির তফসিলে যে খতিয়ান আছে, সেই খতিয়ানগুলোর ওই দাগে ওই ব্যক্তির 5 কাঠা সম্পত্তি বিদ্যমান আছে কি না। সেকেন্ড যে জিনিসটা চাইবেন, যে আপনি আপনার দলিলের তফসিলে বর্ণিত সকল প্রকার খতিয়ান, মনে রাখবেন খতিয়ান হচ্ছে 4টা, যেটা আপনারা অনেকেই জানেন। প্রথম যে খতিয়ানটা সেটা হচ্ছে সিএস খতিয়ান, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশ আমলে এই খতিয়ানটা হয়েছিল। এর পরবর্তীতে যে খতিয়ানটা হয় যেটাকে আমরা বলি এসএ খতিয়ান, যেটাকে বলে স্টেট অ্যাকুইজিশন। পরবর্তীতে এই খতিয়ানটা হয়, এটার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল এই এসএ খতিয়ান যখন হয়। পরবর্তীতে এসএ খতিয়ানটাকেই আবার রিভাইজ করা হয়। এই রিভাইজ করার জন্য যে খতিয়ানটা হয় সেটাকে বলে আরএস খতিয়ান, যেটাকে বলে রিভিশনাল সার্ভে। এসএ খতিয়ানটাকে রিভাইজ করে করার কারণে এটার নাম হয়েছে আরএস খতিয়ান। এখন বর্তমানে আরএস খতিয়ান করার পর যে খতিয়ানটা বর্তমানে ঢাকা সিটির মধ্যে, বিভিন্ন সিটির মধ্যে আসে, সেটাকে আমরা সিটি জরিপ বলি। কিন্তু আপনি ঢাকার বাইরে যখন যাবেন, গাজীপুর বা অন্য কোনো জেলায় যাবেন, সেই ক্ষেত্রে সেটাকে বলে, অনেক জায়গায় বলে বিআরএস বা অনেক জায়গায় বলে বিএস, যেটাকে বলে বাংলাদেশ সার্ভে খতিয়ান। তাহলে আমরা কয়টা খতিয়ান পেলাম? 4টা খতিয়ান পেলাম। প্রথমে হচ্ছে সিএস, তারপরে পেলাম হচ্ছে এসএ,
তারপরে পেলাম হচ্ছে RS খতিয়ান, তারপরে পেলাম হচ্ছে ঢাকার বাইরে যদি হয় BS খতিয়ান, বাংলাদেশ সার্ভে খতিয়ান, আর ঢাকার মধ্যে যদি হয় সেটাকে আমরা বলি সিটি জরিপ খতিয়ান। তাহলে ক্লায়েন্ট থেকে আমরা দ্বিতীয় পর্বে কি চাইবো? আপনার ওই দলিলের তফসিলটা আপনি চেক করবেন, চেক করে আপনি বলবেন যে এই খতিয়ানগুলো আমাকে দেন। ভালো কথা, সেই তফসিল মোতাবেক আপনি খতিয়ানগুলো পেয়ে গেলেন। তৃতীয় ধাপে আপনি যেটা চাইবেন, এই খতিয়ানগুলোর প্রত্যেকটার মৌজা ম্যাপ আছে। মৌজা ম্যাপ কি জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা এরিয়ার যে জায়গাগুলো আছে প্রত্যেকটা মৌজায়, যেমন আমরা বিভিন্ন দাগে দাগে বিভক্ত করি, একটা জায়গা যখন মাপে তখন কি করে বিভিন্ন আলাদা আলাদা প্লট করে ফেলে। প্রত্যেকটা প্লটের মোতাবেক একটা এরিয়ার মধ্যে একটা মৌজা হয়, সেই মৌজার প্রত্যেকটা প্লটের একটা ম্যাপ আছে। আপনি যেই প্লটের মধ্যে পুকুর থাকে সেই মৌজা ম্যাপের মধ্যে দেখবেন পুকুর আছে। ওখানে যদি দেওয়া থাকে যে মাঠ, সেখানে লেখা থাকবে মাঠ। সেখানে যদি দেওয়া থাকে সুপারি বাগান, সেখানে কিন্তু লেখা থাকবে সুপারি বাগান। তার মানে হচ্ছে প্রত্যেকটা মৌজা ম্যাপে চিহ্ন দেওয়া আছে। আপনি যে প্লটটা কিনছেন সেই প্লটের বর্তমান নেচার কি, সেটা কি নাল জমি, সেখানে কি ফসল হয়, নাকি সেটা ভিটা যেখানে বাড়িঘর আছে, নাকি সেটা বাগান কি আছে। তার মানে মৌজা ম্যাপে কিন্তু আপনি আইডেন্টিফিকেশন করে ফেলতে পারবেন সিএস যখন রেকর্ড হয় সেই রেকর্ডের ওই দাগে কি ছিল। ধরেন আপনার বাড়ির সামনে বিশাল এক দিঘি ছিল, কিন্তু এখন বর্তমানে আর দিঘি নাই, বর্তমানে আছে ধরেন বিশাল বড় প্লট, বিল্ডিং করে ফেলছে সবাই, ভাগ বটরা করে ওটা দিঘিটাকে ফিল আপ করে ফেলছে। তাহলে সিএস খতিয়ানে কিন্তু সিএস মৌজা ম্যাপে কিন্তু আপনি দিঘি দেখতে পাবেন, কিন্তু যখন আপনি বিএস খতিয়ান বা সিটি জরিপ খতিয়ান তুলবে, সিটি জরিপ মৌজা ম্যাপ তুলবেন, সেখানে কিন্তু আপনি পাবেন ভিটি জমি। কেন পার্থক্য হলো? আপনি কিন্তু সেই দিঘিটাকে ভরাট করে এখন বর্তমানে বহুতল ভবন তুলছেন। তার মানে হচ্ছে কি বুঝাইলাম, যেই প্রেক্ষাপটে ওই সময় যে সার্ভেটা হয়, এই চারটা হচ্ছে সার্ভে খতিয়ান বলা হয়। তার মানে চারটা সার্ভে হয়, ওই চারটা সিচুয়েশনে কোন জমিটা কি পজিশনে ছিল সেটাই হচ্ছে খতিয়ান, যেটাকে আমরা বইয়ের ভাষায় সাধারণত যেটা বলে থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নাই। বইয়ের ভাষায় আপনি পাবেন রেকর্ড অফ রাইটস। এই রেকর্ড অফ রাইটস এর বাংলা হচ্ছে খতিয়ান। এটাকে অনেকেই দেশীয়ভাবে পর্চা নামেও ডাকে, অনেকে বলে যে খারিজ খতিয়ান বলে, অনেকে এরকম। তো মনে রাখবেন এই খতিয়ানগুলো হচ্ছে সেই খতিয়ান যেই বড় বড় চারটা সার্ভে হয়, সেই সার্ভের মধ্যে দেখা হয়। সার্ভে করার সময় সার্ভেয়াররা যখন আসে তখন ওই জমিটা কি পজিশনে আছে, সেটা কি নাল জমি, নাকি পুকুর ছিল, নাকি বাড়ি ছিল, ঠিক সেই মোতাবেক মৌজা ম্যাপে সেটাকে চিহ্নিত করে সেই ম্যাপটা তৈরি করা হয়। অনেকেই হয়তো বা মৌজা ম্যাপ দেখছেন কিন্তু হয়তো বোঝেন না। মনে রাখবেন সিএস এর একটা মৌজা ম্যাপ আছে, এস এর একটা মৌজা ম্যাপ আছে, RS এর একটা মৌজা ম্যাপ আছে, এবং BS অথবা সিটি জরিপ, ঢাকার বাইরে BS আর ঢাকার মধ্যে সিটি জরিপ বলি, সেটারও কিন্তু একটা মৌজা ম্যাপ আছে। তৃতীয় নম্বর ধাপে আপনি ক্লায়েন্ট থেকে চাইবেন যে আপনি এই চারটা খতিয়ানের পাশাপাশি আপনি আমাকে চারটা মৌজা ম্যাপ দিবেন। আর যদি সে দিতে না পারে সেটা তুলে নিয়ে আসবে, অথবা আপনি আপনার ক্লার্ক দিয়ে সেটাকে তুলে দিবেন। কোথায় পাবেন? ঢাকার মধ্যে আপনি বিভিন্ন সার্ভিস সেটেলমেন্ট অফিস আছে, সেটেলমেন্ট অফিসে আপনি পেয়ে যাবেন। এবং খতিয়ানগুলো আপনি কোথায় পাবেন? খতিয়ানগুলো আপনি ভূমি অফিস অথবা এসিল্যান্ড অফিসে, অথবা ঢাকার মধ্যে আপনি সেটেলমেন্ট অফিসেও খতিয়ানগুলো পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে অনেকে ডিসি অফিস থেকেও সাধারণত মৌজা ম্যাপ এবং খতিয়ানগুলো তুলে থাকে। আপনার এই জমির রেকর্ডগুলো কোথায় কোথায় আছে মনে রাখবেন। প্রথম অবস্থায় যেটা আপনার এগুলো আপনি পাবেন, চেক ব্যাক করবেন, সেটা হচ্ছে আপনার এরিয়ার যে ভূমি অফিস বা ল্যান্ড অফিস যেটাকে বলা হয়, সেখানে গিয়ে আপনি প্রাথমিক অবস্থায় যাচাই বাছাই করবেন। আরও যদি নিশ্চিত হতে চান সেক্ষেত্রে আপনি এসিল্যান্ড অফিস অথবা ওই এলাকার যে ডিসি অফিস, সেখানেও কিন্তু একটা ওয়ার্কিং ভলিউম বলা হয়, যে কিভাবে এই খতিয়ানে জমিটা মৌজা ম্যাপে কিভাবে এই রেকর্ডটা হলো, বা এই জমিটা যে মৌজা ম্যাপে তোলা হলো সেটা কি বেসিসে তোলা হলো, সেটার উপর সেই ওয়ার্কিং ভলিউম বলা হয়। সেটা আপনি সেটেলমেন্ট অফিসে অথবা যেটা ঢাকার মধ্যে আপনার তেজগাঁ, সেখানে সাধারণত সেটেলমেন্ট অফিস, ওখানে আমরা সাধারণত সেটা পেয়ে থাকি। দুইটাই বললাম, পার্টি যদি তুলে নিয়ে আসে গুড, আর যদি তুলে না পারতে পারে আইনজীবী বা আইনের ছাত্র হিসেবে আপনি সেগুলো তাকে তুলে দিবেন। এটা হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্ট বললাম।
তাহলে প্রথম নম্বর পয়েন্টে কি বললাম, মূল দলিলটা চাইবেন, সেটা যে ক্যাটাগরির দলিলে হোক সেটা আপনি চাইবেন। দ্বিতীয় নাম্বার চাইবেন হচ্ছে তফসিলে যে খতিয়ানগুলো আছে, 4টা খতিয়ান, 4টা খতিয়ান চাইবেন। তৃতীয় নাম্বার যে জিনিসটা চাইবেন সেটা হচ্ছে ওই 4টা খতিয়ানের আদলে যে মৌজা ম্যাপটা আছে, পুরা বাংলাদেশের মৌজা ম্যাপ আপনার দরকার নাই, আপনার ওই খতিয়ানের ওই দাগের নাম্বার অনুসারে যে মৌজা ম্যাপটা আছে সেটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনি জমি কিনলেন, ওই ব্যক্তি জমি কিনেই কি সাব রেজিস্ট্রি অফিসে জমিটা রেজিস্ট্রেশন করে কি চুপচাপ ছিল? না, ওই জমিটা কিন্তু তিনি মিউটেশন করছেন। মিউটেশনের বাংলা হচ্ছে নাম জারি করা। এটাকে এক একজন এক এক নামে ডাকে, কেউ বলে মিউটেশন, কেউ বলে নামজারি, কেউ বলে জমা খারিজ, কেউ বলে নামপত্তন। এক একজন এক এক এরিয়াতে এক এক নামে ডাকে, কিন্তু আসলে 4টার কাজই একই। এটা কিন্তু আপনি ঘাবড়ানোর কিছু নেই যে এক একজন এক এক নামে কেন ডাকে। এটা খতিয়ানকে একজন এক এক নামে ডাকে, কেউ পর্চা বলে, কেউ বলে যে রেকর্ড, তাই না, কেউ বলে এমআরআর, হ্যাঁ, অনেকে বলে 62 সনের খতিয়ান। এই 62 সনের খতিয়ান হচ্ছে এসি খতিয়ান। ঠিক আছে? তো এক একজন এক এক টার্ম ইউজ করে, সেটা আমি আমার কিন্তু আর্টিকেলে লিখে দিছি যে এক একজন কে কি নামে ডাকে। তো যখন কোনো একজন ব্যক্তির কাছ থেকে পরবর্তী ধাপে আপনি চাইবেন আপনার যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন, যে ব্যক্তি জমিটা আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে তার নামে নামজারি বা জমা খারিজ আছে কিনা। তো এখন আপনি বলতে পারেন এটা কেন দরকার, এটা একটু এটার মাহাত্ম্য কি বা গুরুত্বটা কি আসলে। ধরেন যেই ব্যক্তিটা জমিটা আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে, এই জমিটা তো অন্য কারো একজনের ছিল, রাইট? যখন এই জমিটা আপনি কিনবেন, সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসের রেকর্ডগুলো কিন্তু ওই বিক্রেতার নামেই থাকবে। কিন্তু ওই জমিটা যখন আপনার নামে আপনি কিনবেন, তখন ওই ব্যক্তিটার নাম কর্তন করা হবে, তার মানে হচ্ছে খারিজ করা হবে, আর আপনার নামটা সেখানে যুক্ত করা হবে, আপনার নামটা সেখানে জমা হবে। এজন্য এই জিনিসের নাম দিছে জমা খারিজ। ক্লিয়ার? জমা খারিজ বুঝতে পারছেন? নামজারি, জমা খারিজ জি স্যার। একই কথা। এই জমা খারিজ যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনার নামে আপনি খাজনা রসিদ পাবেন। এখন বর্তমানে অনলাইনে খাজনা সাধারণত আমরা দিয়ে থাকি, বা যারা মালিক তারা দিয়ে থাকে। অনলাইনে খাজনার মধ্যে উল্লেখ থাকে কার নামে জমিটা আছে, কতটুক জমি আছে, সেই জমিটার নেচার কি, সেই মোতাবেক খাজনা, সরকারি যে রেট আছে সেই মোতাবেক সাধারণত একজন ব্যক্তি খাজনা দিয়ে থাকে। তাহলে কয়টা জিনিস চাবেন? 1 নম্বর হচ্ছে খাজনা রিসিপ্ট চাইবেন। 2 নম্বর হচ্ছে একটা ডিসিআর কপি যে দেওয়া থাকে, সেটা হচ্ছে আমরা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। এটা কি জিনিস? এটা এখন অনলাইনে পাওয়া যায়। এখন নামজারি সব ক্ষেত্রে নামজারি সাধারণত অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। এই অ্যাপ্লিকেশন করার সময় যখন সেটা সাকসেসফুলি হয়ে যায়, তখন আপনাকে একটা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট দিবে। এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্টের মাধ্যমে কত নম্বর দাগে, কত নম্বর, কতটুকু অংশ, কার নামে জমিটা জমা খারিজ হলো, সেটার একটা প্রমাণপত্র। ইটস ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট। যেমন আপনি অনার্স পাস করার পর একটা সার্টিফিকেট পাবেন, এই ডিসিআরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট। হ্যাঁ, এরপরে কি পাবেন মনে রাখবেন, আরেকটা খতিয়ান এখানে পাবেন। এই খতিয়ানের নাম হচ্ছে নামজারি খতিয়ান। এতক্ষণ কিন্তু এই খতিয়ানের নাম আমি বলি নাই। এই খতিয়ানটা হচ্ছে নামজারি খতিয়ান। এই নামজারি খতিয়ানটা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন আপনি জমিটা রেজিস্ট্রেশন আপনার নামে করার পরে নামজারি বা মিউটেশন করতে দিবেন। ওই ক্ষেত্রে নতুন একটা জোত নাম্বার পড়ে। হ্যাঁ, জোত নাম্বার জিনিসটা কি? সেটা হচ্ছে আগের ব্যক্তির নামে যে নাম্বারটা ছিল, যেহেতু আপনি জমিটা এখন কিনছেন টাকা দিয়ে, এখন আপনার নামে নতুন একটা জোত খোলা হবে। যেমন আপনি একটা বিল্ডিং কিনছেন, বিল্ডিং এর আগের ব্যক্তির নামে একটা নাম্বার ছিল, এখন আপনার নামে যখন নতুন করে ওই নামটা আসবে, সেই নাম্বারটা কি থাকবে? থাকবে না, নতুন একটা নাম্বার পড়বে। এই নাম্বারটাকে বলা হচ্ছে জোত নাম্বার। এই জোত নাম্বার এবং আপনার নামে খসড়া আকারে একটা খতিয়ান দেওয়া হয়। এটা শুধুমাত্র নামজারি করার সময় আপনি পাবেন। নামজারি ও জমাভাগ যখন করতে চাইবেন, এই খতিয়ানটাকে বলা হচ্ছে নামজারি খতিয়ান। তাহলে দেখেন আমরা কিন্তু 5টা খতিয়ান পাইলাম। প্রথমে পাইলাম সিএস, তারপরে পাইলাম এসএ, তারপরে পাইলাম আরএস, তারপরে পাইলাম ঢাকার বাইরে হলে বিএস, ঢাকার মধ্যে হচ্ছে সিটি জরিপ। এখন নতুন একটা খতিয়ানের নাম বললাম, এই খতিয়ানটা হচ্ছে নামজারি খতিয়ান। অবশ্যই ক্লায়েন্ট থেকে এই কয়টা জিনিস চাইবেন যে নামজারি হয়েছে কিনা, সেই প্রমাণপত্রগুলো আমাকে দিবেন, কাগজপত্র যখন আপনি চাইবেন। এরপরে যে কাজ, 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ওই জমিটার যে দলিলটার মালিক যিনি ছিলেন, যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন, তাদের
ওই জমির কোনো ভায়া দলিল আছে কিনা। অনেকেই কোশ্চেন করে, স্যার ভায়া মানে কি? ধরেন আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করলেন কোনো বসের কাছে, অ্যাপ্লাই করার পরে ওই ওই কোম্পানি আপনাকে চিনে না, চাকরি দিবে দিবে না, তখন আপনি ওই ব্যক্তি পরিচিত কাউকে ফোন দেন যে স্যারকে একটু বলেন না যে আমার চাকরিটা যেন দেয়। তাহলে কি আপনি একজন ভায়া ধরে গেলেন না? এটা হচ্ছে ভায়া। এই ভায়া জিনিসটা হচ্ছে ওই জমিটা তার থেকে 5 কাঠা জমিটা আপনি কিনছেন, এই জমিটা কি উনি পৃথিবীতে প্রথম কিনছেন? না, এর আগে তো আরেকজন ব্যক্তি কিনছেন, রাইট? ওই জমিটা যার থেকে উনি কিনছেন, সেও আবার কার থেকে কারো না কারো থেকে কিনছে, অথবা পিতার ওয়ারিশ সূত্রে মালিক ছিল। এই ভায়াটা হচ্ছে সেই ভায়া, এই জমিটা মূলত প্রথম কে কিনছিল, তার থেকে কে, তার কাছ থেকে কে কিনছিল, তার কাছ থেকে কে কিনছিল, এই টোটাল মাঝখানে যতগুলো হাত বদল হয়েছে বা একজন থেকে আরেকজন যখন এই জমিটা ট্রান্সফার করে নিছে, হস্তান্তর করে নিছে, প্রত্যেকের নামে কিন্তু আলাদা আলাদা নামজারি হয়েছে, প্রত্যেকের নামে আলাদা আলাদা রেকর্ড হয়েছে। এই যে রেকর্ড অথবা নামজারি অথবা যে দলিলটা হয়েছে, ওই দলিলগুলোকে সাধারণত বলা হচ্ছে ভায়া দলিল। ভায়া দলিলকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? ভায়া দলিল জিনিসটা কি? স্যার জি আরেকবার একটু স্যার। ক্লিয়ার করেন স্যার। স্যার ধরেন, হ্যাঁ বলেন, রবি বলেন। স্যার এই যে মানে আপনার এটা বলার সাথে আমার কথার সাথে মিলে গেল। আমরা যখন ফ্ল্যাট কিনলাম তো ভায়া দলিল করা হয়নি, আর যার কারণে প্রায় 5-6 লাখ টাকা বেশি লেগে গেছে রেজিস্ট্রি করতে। তো এটা কি হয় নাকি স্যার, যে মানে ভায়া দলিল না করার কারণে খরচা বেশি হয়ে যায়? রাইট। এখন মনে রাখবেন, মনে করেন হ্যাঁ স্যার। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল যে আপনি সকালে এই পরিমাণ ওষুধ খাবেন, দুপুরে এই পরিমাণ ওষুধ খাবেন, অথবা রাতের বেলা এতটুকু পরিমাণ ওষুধ খাবেন। কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেই এক বেলায় সব ওষুধ খেয়ে ফেলে, তখন সাধারণত ওই ওষুধটা রিয়েকশন করে, আর এই রিয়েকশন হওয়ার কারণে মানুষ 1 টাকার বদলে 5 টাকা দেয়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। তার মানে হচ্ছে মনে রাখবেন, কেউ যদি কোনো জমি কিনতে চায়, অথবা কেউ অ্যাপার্টমেন্ট কিনতে চায়, অথবা কোনো একটা পজিশন কিনতে চায়, ওই ব্যক্তিটা কিভাবে মালিক হলো এই মালিকানাটা নির্ধারণ করার জন্য যে সূত্রটা, যে প্রসেসটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, এই প্রসেসটা পদ্ধতিটা এটা ওয়ান পয়েন্ট অফ মানে এর মতো সাকুনি একটা সূত্রের মতো, এই সাকের মধ্যে ফেলে দেখতে হবে আলটিমেটলি কোনো শর্টেজ আছে কিনা। এরপরেও যদি শর্টেজ থাকা অবস্থায় আপনি কিনতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে অনেকে সাব রেজিস্টারকে ম্যানেজ করে বা অনেকে ম্যানেজ করে এক্সট্রা পেমেন্ট দিয়ে সেটাকে ম্যানেজ করে তারপরে কিনে। কিন্তু যদি আলটিমেটলি আপনি সেটা আগেই কোনো একজন লয়ার দিয়ে বা যারা ল্যান্ড বিষয়ে এক্সপার্ট তাদেরকে দিয়ে ক্রস চেক করান বা চেক করান, ভূমি অফিসে গিয়ে এসিল্যান্ড অফিসে তার নামে সকল রেকর্ডগুলো ঠিক আছে কিনা, খতিয়ানগুলো ঠিক আছে কিনা, খতিয়ানের জমির পরিমাণ ঠিক আছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা, নামগুলো ঠিকমতো খতিয়ানে আসছে কিনা, এই জিনিসগুলো যদি ক্রস চেক করান, সেই ক্ষেত্রে পরবর্তীতে নামজারি করার ক্ষেত্রে অথবা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই ধরনের বিড়ম্বনা করতে হয় না। তো যাই হোক, পরবর্তীতে আমরা কি দেখব? পরবর্তীতে আমরা যখন কাগজপত্রগুলো ভায়া দলিলগুলো দেখব, ভায়া দলিল বলতে আমি আবার একটু ক্লিয়ার করতেছি। ধরেন মিস্টার এক্স থেকে মিস্টার ওয়াই একটা জমি কিনতেছে। তো মিস্টার এক্স থেকে যে মিস্টার জমিটা কিনতেছে, মিস্টার এক্স কি এই জমির প্রথম পৃথিবীতে আসছে এই জমিটা থেকে? না, তার আগে মিস্টার জেড এই জমিটা তার কাছে বিক্রি করছে, জেড কে আবার বিক্রিটা ওয়াই বিক্রি করছে। তার মানে হচ্ছে যার থেকে যে জমিটা বিক্রি করছে, ওই প্রত্যেকটা বিক্রির ফলে একটা দলিল হয়েছে, মাঝপথে যে দলিলগুলো হয়েছে সেই মাঝপথের দলিলগুলোকে বলা হচ্ছে ভায়া দলিল। এখন ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার, এখন ক্লিয়ার হইতে জি স্যার, পারছি স্যার। ক্লিয়ার। ওকে, গুড। এই ভায়া দলিলগুলো আপনি চেক করে দেখতে হবে যে কয়বার এই দলিল এই জমিটা হাত বদল হয়েছে, কে কার কাছে কোন সনে কতটুকু বিক্রি করছিল। এখন দেখেন আপনি খতিয়ানের মধ্যে এটার হিসাব কিভাবে মিলাবেন, এটা খুব ইন্টারেস্টিং। এটা বাস্তবে আপনাদেরকে একটু দেখাইতে পারলে ভালো হইতো, তারপরে একটু কল্পনা জগৎ দিয়ে দেখেন। সেটা হচ্ছে এরকম, ধরেন আপনার দাদা যখন জীবিত ছিল বা দাদা দাদা, তখন সিএস রেকর্ড হয়। তাহলে সিএস রেকর্ডে আপনি কার নাম পাবেন? ওই জরিপটা চলাকালীন দাদার নাম পাবেন। খুব সিম্পল না? এখন আপনি আইনজীবী হিসেবে দেখবেন যে সিএস রেকর্ডে আপনার দাদার নাম ছিল কিনা। যদি না থাকে এই জমি কিনা যাবে না। এরপরে আপনার ওই দাদা কোনো সম্পত্তি বিক্রি করে নাই, পরে আপনার বাবার সম্পত্তি মালিক হয়েছে, তখন এসে রেকর্ড হয়। সেই এসে রেকর্ডে আপনার দাদার নাম আসবে না আপনার বাবার নাম আসবে? বাবার নাম আসবে। অবশ্যই বাবার নাম আসবে।
এখন আপনি চেক করে দেখবেন এই জমিতে ওই খতিয়ানে আপনার বাবার নাম আসছে কি না। অথবা দেখা গেল আপনার দাদা জীবদ্দশায় সিএসও হয়েছে, এসএও হয়েছে, তাহলে দুইটা জায়গায় কার নাম থাকবে? অবশ্যই আপনার দাদার নাম থাকবে। কিন্তু আপনার দাদা যদি না মারা যায়, সেক্ষেত্রে ওয়ারিশ হিসেবে অবশ্যই আপনার বাবার নাম পরবর্তী খতিয়ানগুলোতে আসবে। তখন আমরা চেইন অফ ওনারশিপ, যখন মালিকানার ধারাবাহিক বিবরণ যখন আমরা মিলাই, তখন আমরা ধারাবাহিকভাবে এই জমিগুলো যখন হাত বদল হয়, ওই হাত বদল অবস্থায় ওই জরিপ চলাকালীন সময়ে কার দখলে জমিটা ছিল সেই খতিয়ানে ওই জরিপকারীর নামটা ঠিকমতো আসছে কিনা সেটা ক্রস চেক করে দেখি। আমি কি ক্লিয়ার হয়েছি না প্যাঁচ লাগছে? স্যার আরেকবার একটু ক্লিয়ার করেন। স্যার ওই আবার বলি। ইয়েটা স্যার ওই খতিয়ানের ক্যাটাগরি গুলো একটু কনফিউজ স্যার। আচ্ছা, খতিয়ানের বিষয়টা আমি আবার বলি। 4টা খতিয়ান মানে 4টা রেকর্ড, 4টা জরিপ। ওই জরিপকারীরা যখন আসে, জরিপ চালায়, প্রথম যে জরিপটা হয় সেখানে দেখে বর্তমানে ভূমিটা কি অবস্থায় আছে। ধরেন আপনার দেশের বাড়িতে একটা জমি আছে, এটা আপনার দাদার দাদার আমল থেকে সেখানে ধান চাষ হয়। তাহলে সিএস জরিপকারীরা যখন আসছিল খতিয়ানে আপনার ওই দাদার দাদার যে জমিটা ছিল সেখানে কি হিসেবে লিখবে? ফসলি জমি লিখবে, রাইট? জি স্যার। রাইট। এখন ওই ফসলি জমিটা ছিল কার? আপনার দাদার। তাহলে ওই জরিপকারীরা কার নাম বসাবে ওই খতিয়ানের মধ্যে? সিএস খতিয়ানে কার নাম বসাবে? দাদার নাম বসাবে। দাদার নাম। দাদার নাম বসাবে। তাহলে আইনজীবী হিসেবে আপনি কি চেক করবেন? সিএস খতিয়ানে ওই সময়ে মালিক কে ছিল? আপনার দাদা দাদা। ছিল। তখন ওই দাদার নাম সিএস খতিয়ানে ঠিক মতো আসছে কিনা। আপনার কাজ হচ্ছে লয়ার হিসেবে এটা চেক করা। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? সিএস খতিয়ান তারপরে বিএস খতিয়ান এগুলা কি তারপর হচ্ছে মানে টাইমে এটা হচ্ছে 50 বছর পর পর একটা খতিয়ান হয়েছে। 50 বছর পর পর ধরেন কোন এক সময় উত্তরা ছিল দুদু বালুচর, জি এখন কি আছে? এখন আছে হাই রাইজিং বিল্ডিং। তাহলে 20 বছর আগে যে খতিয়ান তৈরি হয়েছে ওই সময় কি ওইটা কি বিল্ডিং ছিল নাকি নাল ছিল? ফসলি জমি ছিল। বুঝতে পেরেছি স্যার। তাহলে 4টা এবার খতিয়ান দেখলে আপনি ওদের চেইন অফ ওনারশিপটা বের করতে পারবেন আর কি স্যার। হ্যাঁ, আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন যে আলটিমেটলি যে প্রথম যে খতিয়ানটা হয়েছে সেই খতিয়ানে ওই জমির নেচারটা কি ছিল এবং ওই সময়ে ওই জমির মালিক যে ছিল তার নাম ওই রেকর্ডে ঠিকমতো আসছে কিনা। জি স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, তার মানে হচ্ছে মনে রাখবেন এটা নিয়ে কোর্টে প্রচুর সবচেয়ে সিভিল মামলা যতগুলো হয়, সিভিল মামলার 80% থেকে 90% মামলা হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা। তার মানে ধরেন আপনি বিদেশ থাকেন, আপনি আপনার বাড়িতে কেয়ারটেকার মিস্টার মজনুকে রেখে গেছেন বা মিস্টার এক্স কে রেখে গেছেন। মিস্টার এক্স যখন জরিপ আসছে তখন আগে যেটা হইতো, তখন মিস্টার এক্স কি করলো, তার নামে সুন্দর করে খতিয়ানের নামটা বসায় দিচ্ছে। এখন আপনি বিদেশ থেকে আইসা দেখবেন জমি আছে ঠিকই, রেজিস্ট্রেশন আপনার নামে, ছাপর কবলা আপনার নামে আছে, কিন্তু মজনু সাহেব কি করলো, তার নামে সুন্দর করে খতিয়ানটা নাম বসাই দিল। তাহলে রেকর্ড হইলো আরেকজনের নামে, জমি হইলো রেজিস্ট্রেশন হইলো আপনার নামে। তাহলে রেকর্ড একজনের নামে, খতিয়ান একজনের নামে, কিন্তু সাবকবলা দলিল আপনার নামে। তখন আমরা যে মামলাটা করি সেই মামলাটাকে আমরা বলি রেকর্ড সংশোধনের মামলা। সেখানে যিনি সাধারণত দলিলের মালিক থাকে তার নামেই কোর্ট রায় দিয়ে থাকে। তার মানে হচ্ছে কোনো একটা খতিয়ানে যদি কেউ ভুলভাল নাম বসায়, কোনো জমির অংশ বসায়, সেই ক্ষেত্রে সে কখনোই ওই জমির মালিক হতে পারে না। মনে রাখবেন, সাব কবলা বা সাব রেজিস্ট্রি অফিস থেকে জমি যা আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে, মিউটেশন হয়েছে, আপনি প্রকৃত মালিক। কোনো কারণে যদি সার্ভেয়াররা ভুলভাল নাম বসায় দেয়, আপনার কেয়ারটেকারের নাম বসায় দেয়, চাচার নাম দাদার নাম বসায় দেয়, সেটা কিন্তু আমরা সিভিল কোর্টে রেকর্ড সংশোধনের মামলা করে সেটাকে সমাধান করে থাকি। মানে স্যার তাহলে খতিয়ানে ভুল থাকলেও রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। ইয়েস ইয়েস। এখন ধরেন এই জমিটা এখন আপনি যদি বিজ্ঞ কোনো একজন ব্যক্তিকে দিয়ে, ল্যান্ড এক্সপার্ট দিয়ে এটা চেক করান, সেক্ষেত্রে ওই এক্সপার্ট যদি আপনাকে বলে যে দেখেন এসে খতিয়ানে যে রেকর্ডীয় মালিক যিনি থাকার কথা তিনি নাই, নাম আসছে আরেকজনের, আপনি কি ওই জমি কিনবেন? আপনি কিন্তু ওই জমি কিনবেন না। কেন কিনবেন না? আপনি এই জমি কিনতে পারবেন, হয়তো আপনি সাব রেজিস্ট্রারকে মিউটেশন 1 লাখ টাকা, কি বলে 10,000 টাকার মিউটেশনকে 20,000 টাকার মিউটেশনকে 1 লাখ টাকা দিয়ে করাইলেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন এই জমিটা ব্যাংকে কোনো মর্গেজ দিতে যাবেন, বন্ধক বিজনেস করেন আপনি, ধরেন মর্গেজ দিতে যাবেন বা অন্য কাউকে হস্তান্তর করতে যাবেন, তিনি যখন লয়ার যখন এটা চেক করবে, ব্যাংকের প্যানাল লয়ার যখন এই জমিটা ক্রস চেক করবে, তখন কিন্তু আপনার এই জমিটা আর মর্গেজ কোনোভাবেই দিতে পারবেন না। ইভেন আপনি যদি সেখানে রাজুকের প্ল্যান পাস করাতে যান অথবা ওইটা যদি অন্য কারো কাছে বিক্রি করতে চান,
যার কাছে বিক্রি করবেন সে যদি কোনো লয়ার দিয়ে চেক করায় তখন কিন্তু আপনাকে সেই জমিটা বিক্রি করতে আর পারবেন না, সেটা আটকায় দিবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। তার মানে হচ্ছে এখানে আমরা কয়টা জিনিস পাইলাম? মূল দলিল পাইলাম, দ্বিতীয় নম্বর পাইলাম ভায়া দলিল পাইলাম, তারপরে আমরা পাইলাম খতিয়ানগুলো ঠিক আছে কিনা, খতিয়ানের দাগ নাম্বার মোতাবেক জমির অংশ ঠিক আছে কিনা, এটা হচ্ছে কাগজপত্র মোতাবেক। এখন আপনি দেখলেন হ্যাঁ সব কিছু ওকে আছে, আপনি জমিটা কিনবেন না, আপনি জমিটা কিনবেন না, এখনো সেকেন্ড স্টেজ বাকি আছে। এই সেকেন্ড স্টেজ আমি দুইটা ধাপ বলছি, মনে পড়ে কিনা? প্রথমে বললাম ফার্স্ট ধাপে আপনি কাগজপত্রগুলো চেক করবেন, এবং সেকেন্ড ধাপে আপনি একজন ওই এলাকার যিনি আমিন, গ্রামে বলে আমিন, ঢাকায় আমরা আমিন অনেক সময় বলি না, সার্ভেয়ার বলি। তো দেখা গেছে ওই সার্ভেয়ার, ওই এরিয়ার যিনি সার্ভেয়ার, প্রত্যেক এরিয়ার আলাদা আলাদা সার্ভেয়ার থাকে এবং তারা কিন্তু ওই এরিয়ার সব নারী নক্ষত্রগুলো সবকিছু ভালোভাবে জানে। মনে রাখবেন জমি কোনো সার্ভে করার সময় সরকারি আমিন দ্বারা মাপাবেন। এক্ষেত্রে সুবিধা কি জানেন? যখন মামলা মোকদ্দমা হয়, গভর্নমেন্ট সেটেলমেন্ট বা গভর্নমেন্ট যিনি আমিন বা সার্ভেয়ার যিনি থাকেন তার সিল এবং সিগনেচারের কোর্টের গুরুত্ব অনেক বেশি। মামলা করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি কোনো সরকারি আমিন দ্বারা আপনি জমি মাপিয়ে নেবেন। তো এখন ওই সার্ভেয়ার সাহেব, এখন বর্তমানে বিভিন্ন প্রযুক্তি আছে, এখন বর্তমানে আগের মতো দড়ি শিকল, হ্যাঁ, এগুলো সাধারণত ইউজ করা হয় না। এখন সাধারণত আমরা যে সার্ভেগুলো করে থাকি সেগুলোকে আমরা ডিজিটাল সার্ভে করি। সেখানে শুধুমাত্র একটা মেশিন নিয়ে হয়, মেশিনে আপনাকে টোটাল মেজারমেন্ট করে দেয়। অনেক সময় যদি বড় জমি হয়, বিঘা টু বিঘা জমি হয়, বিভিন্ন প্রজেক্ট যখন মানুষ করে, সেক্ষেত্রে সাধারণত ড্রোন দিয়ে সাধারণত সার্ভে করা হয়। এই সার্ভেয়াররা সেই জমিটা মেপে দলিলে কতটুকু আছে, খতিয়ানে কতটুকু আছে এবং বাস্তবে কতটুকু আছে সেটা মাপবে, এবং ওই খতিয়ানের যে তফসিলে যে দাগ নাম্বার উল্লেখ আছে সে মোজা ম্যাপ অনুসারে একটা আমরা পেন্টাগ্রাফ বলি, সিএসএস এ আর এস সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি বাস্তবে যেটা আমি আপনাকে বিক্রি করতে চাচ্ছি, যেই সম্পত্তিটা দেখাচ্ছি সেটার সাথে কাগজপত্রের যে দাগ নাম্বার সেটা মিল আছে কি না। সেটা যখন আপনি এনশিওর হবেন, এরপরে আমরা আরো চেক করি যে এই জমি নিয়ে কোনো প্রকার আপনি দেখা গেছে এই জমিটা ব্যাংকের কাছে মর্গেজ দিয়েছেন, আপনি বুঝতে পারবেন মর্গেজ আছে কিনা। অনেক সময় দেখা গেছে মর্গেজের মূল দলিলটা দিয়ে দিছে, সার্টিফাই কপি তুলে আপনাকে দেখাচ্ছে, এরকম কিন্তু অনেক কেস আছে বাংলাদেশে। আপনি ধরতেও পারবেন না জমিটা কিন্তু ব্যাংকের কাছে মর্গেজ করা, অথবা দেখা গেছে কারোর সাথে বায়নানামা করছে, অথবা দেখা গেছে পাশের বাড়ির সাথে মামলা মোকদ্দমা চলতেছে। আমরা কিন্তু মামলা মোকদ্দমা যদি হয়ে থাকে সেগুলো কোর্টে, সাব রেজিস্ট্রি অফিসে, ভূমি অফিসে, এবং সাধারণত অনেক সময় দেখি এই জমিটা কোনো সরকারি সম্পত্তি কিনা। অনেক সময় দেখা গেছে সরকারি জমিটা খাস হয়ে আছে, খাস হয়ে বলতে এই জমির কেউ অনেকদিন কেউ খাজনা টাজনা দেয় না অথবা টেক কেয়ার করে না, সরকার কি করে খাস জমি হিসেবে এটাকে ট্রিট ট্রিট করে, অথবা খাস জমি হিসেবে এটাকে নিয়ে যায়। খাস ভূমি, এটা আমরা পড়বেন, একটা টপিকস আছে খাস জমি, কখন জমি খাস হয়ে যায়। তার মানে কেউ যদি অনেক বছর খাজনা না দেয়, মিউটেশন করা করে ফালায় রাখে, বা দেখা গেছে কেউ কোনো প্রকার জরিপে কোনো প্রকার এই জিনিসটাকে নাম অন্তর্ভুক্ত করায় না, তখন সরকার কিন্তু এই জমিগুলো একসময় সরকারের আওতায় নিয়ে যায়। তার মানে হচ্ছে আমরা কিন্তু এই খাস জমি আছে কিনা, অথবা ভূমি অফিসে গিয়ে আমরা এগুলো টোটাল নামজারিগুলো আগের নামে ছিল কিনা, এর আগের ব্যক্তির নামে ঠিক মতো আছে কিনা, এই টোটাল জিনিসগুলো চেক ব্যাক করে সার্ভেয়ার দিয়ে মাপিয়ে তার দখল হস্তান্তর করে বাউন্ডারি টাউন্ডারি করে যখন আপনি এই জমিটায় নিজ দখলে নিয়ে আসবেন অথবা গাছপালা লাগিয়ে সেটার মধ্যে কিছু একটা তৈরি করে দিবেন, তখন আপনি মানে আশ্বাস পাবেন, মানে নিশ্চয়তা হবেন যে আলটিমেটলি এই জমিটা এখন ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এরপরে আমরা আরেকটা কাজও করি, সে হচ্ছে পাশের এলাকায় একটু খোঁজ খবর নেই, চায়ের দোকানে একটু ঘোরাফেরা করতে হবে যে এই জমি নিয়ে আশেপাশের মানুষজনের কোনো ক্লেম আছে কিনা, যেটাকে আমরা প্রিএমশন কেস বলি, অগ্রক্রয়ের মামলা বলি। দেখা গেছে ভাইয়ের জমি আপনার কাছে আরেক ভাইয়ের কাছে বিক্রি না করে তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছে, আপনি সেই ব্যক্তি, আপনি কেনার পরে বিপদে পড়বেন। তার মানে হচ্ছে আশেপাশের কোনো ভাই বেড়াদার অথবা সহ অংশীদার, কোশেয়ারা যদি আমরা বলি, তারা যদি ওই জমিটা কিনতে সক্ষম হয়, নিয়ম হচ্ছে সেই জমিটা তাকে অবশ্যই তার কাছে বিক্রি করতে হবে। কিন্তু অনেক সময় ভাই ভাইয়ের শত্রু হওয়ার কারণে ভাইয়ের কাছে বিক্রি না করে এলাকার ক্যাডারের কাছে বিক্রি করে দেয়, যে বাইরে একটু অশান্তিতে রাখবো। সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাই কোর্টে প্রিএমশন মামলা করে সেই জমিটার যে দলিলের যে টাকাটা আছে সেটা জমা দিয়ে, একটা পার্সেন্টেজ টাকা জমা দিয়ে সেই জমিটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে। আপনি ক্রেতা হিসেবে এই জিনিসটাও
রাখতে হবে। সাধারণত আমরা পরামর্শ দিই আইনজীবী হিসেবে যে আলটিমেটলি এই জমিটা বিক্রি হবে কিনা এই মর্মে একটা বোর্ড টাঙ্গাই দিই যে এই জমিটা বিক্রি হচ্ছে, অথবা অনেক সময় এরকম বলে দিই, পেপারে বিজ্ঞপ্তি দিয়ে দিই যে এই ক তফসিলভুক্ত সম্পত্তি অমুক বর্ণিত সম্পত্তি আমরা কিনতে চাচ্ছি। কোনো ওয়ারিশ অথবা কেউ যদি এই জমির হকদার বা প্রাপ্য কারো দাবি দাবা থেকে থাকে বিলম্বে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। নির্দিষ্ট একটা সময় আনতে, যখন সেই নোটিশের প্রেক্ষিতে কোনো ব্যক্তি যেন না আসে, তখনই শুধুমাত্র সেই জমিটা কিনলে সিকিউর থাকবেন। পরবর্তীতে কেউ যদি আসেও তাহলে এটা একটা গ্রাউন্ড থাকে যে আমি কিন্তু পেপারে প্রমিনেন্ট পেপারে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, অথবা সে এলাকার একটা সাইনবোর্ড লাগাই দিলে যে এই জমিটা বিক্রি হচ্ছে বা বায়না হচ্ছে, কারো যদি ক্লেম থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন। অনেক সময় দেখা গেছে ভাই বোনরা ওয়ারিশি সম্পত্তি বোনের নামে না দিয়ে ভাইরা নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভাইরা এই জমির বোনদের সিগনেচার ছাড়া সেই জমিটা বিক্রি করে ফেলে। সেক্ষেত্রে পরবর্তীতে বোনরা কিন্তু ওই সম্পত্তি যদি ক্লেম করে, কখনো মালিকানা বা টাইটেল বা মালিকানা সত্ত্ব কখনো কিন্তু মারা যায় না, তখন কোনো না কোনো দিন ওই বোনরা মামলা করে সেই সম্পত্তিটা পেয়ে যাবে, কিন্তু ওই জমির ক্রেতা হচ্ছেন আপনি মিস্টার এক্স। তাহলে আপনি এটাও দেখতে হবে, ওয়ারিশি সম্পত্তি কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয় আলটিমেটলি যে জমিটা আমি কিনছি সেটার কোনো ওয়ারিশ আছে কিনা, অথবা আপনি সেই ওয়ারিশদের মধ্যে কোনো ওয়ারিশ অনুপস্থিত আছে কিনা, সেই অংশটা অবশ্যই আপনি কিনবেন না। আপনার লিগেলি ফারায়েজ, এটাকে আমরা বলি ফারায়েজ বা সাকসেশন সার্টিফিকেট মোতাবেক যতটুক যিনি মালিক হয়েছেন তার থেকে ঠিক ততটুকু আপনি জমি কিনলে ভবিষ্যতে নিশ্চয়তা পাবেন। এছাড়া আমি অনেক ভিডিও দিয়ে দিছি, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে দেখবেন আরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এই অডিও কি চলতেছে, রেকর্ড কি চলতেছে? ওকে, দেখেন এবার আপনাদের, আমার পড়াশোনা শেষ, এবার আপনাদের কোনো কোশ্চেন্স আছে কিনা জিজ্ঞেস করেন আমাকে। আমি বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম, 40 মিনিটের জমে জমার হিসাব নিকাশ বুঝে